কই গো গিন্নি, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এসো দেখি। কি হলো? সকাল সকাল এত জোরে জোরে চেঁচাচ্ছ কেন শুনি? শোনো গিন্নি, আমি একটু গঞ্জে যাচ্ছি। হ্যাঁ, তুমি এদিকে সিঙারাগুলো ভালো করে ভেজে রাখো, কেমন? সে কথা আবার বলতে, ও তো আমার বললেও করতে হবে, না বললেও করতে হবে। তোমার হাতের সিঙারার আসলেই অনেক স্বাদ গো গিন্নি। সবাই কেমন তোমার হাতের সিঙারার প্রশংসা করে। হে হে। আরে ধুর, ছাড়ো তো, তুমি এখন যাও, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। কিছু বলবে নাকি প্রকাশ? না, বলছিলাম যে দাদা কোথায় গেছে তুমি জানো নাকি? কেন, দাদাকে দিয়ে কি হবে শুনি? না মানে আমার কিছু টাকার দরকার ছিল, তাই ভাবলাম দেখি দাদার কাছে পাই কিনা। তোর দাদা তো গঞ্জে গেছে, আসতে তো বেশ দেরি হবে। বলি, কত টাকা লাগবে তোমার? বেশি না বৌদি, মাত্র 50 টাকা হলেই হবে। বেশ তো, এই কটা টাকার জন্য দাদার কাছে বলার কি দরকার? আমাকে বললেই তো হয়। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। বাহ 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 বাহ, কি সুন্দর দৃশ্য! সবাই কেমন মজা করে গিন্নির হাতের সিঙারাগুলো খাচ্ছে। হ্যাঁ, কি মোহনদা, এই বেচা কেনার কি খবর তোমার? এই তো রে, কোনো রকমে চলছে আর কি। বেশ বেশ, আমাকেও একটা সিঙ্গারা দাও দেখি। আম, আম, ওরে বাহ, তোমার সিঙ্গারা তো বেশ সুন্দর দাদা। যে একবার খাবে সে বারবার খেতে চাইবে গো। তুমি এক কাজ করতে পারো দাদা। কি কাজ বল দেখি শুনি। এই দাদা, আমাদের অফিসের বাইরে তুমি একটা সিঙ্গারার দোকান দিতে পারো। তাতে করে তোমার বেশ ভালোই বেচা কেনা হবে গো। কোথায়? তোদের ওই বেগুন তলায় যে কারখানা না কি যেন আছে, ওখানে নাকি রে? হ্যাঁ, হ্যাঁ দাদা, আমাদের ওই বেগুনতলার কারখানার সামনে আমাদের অফিসে কিন্তু বেশ অনেক লোক কাজ করে। আস্তে আস্তে আরো লোকজন বাড়তে থাকবে গো। ঠিক আছে, তুই বললি যখন আমি একটু ভেবে দেখি। হ্যাঁ, তারপর দেখবো কেমন। প্রকাশকে দেখছি না, ও কি খাওয়া দাওয়া করেছে? কে, তোমার ভাইয়ের কথা বলছো? সে তো গরম গরম ছাড়া খেতেই পারে না। ভাই তো তোমার সাহেব হয়েছে। বুঝলে গিন্নি, অনেক বড় স্বপ্ন আমার। আমার ভাই একদিন বড় অফিসার হবে, আমার মতো সাধারণ সিঙারাওয়ালা না। আচ্ছা, তুমি তোমার এই পোশাককে এত ছোট করে কেন দেখো? ছোট করে দেখি না গিন্নি, যেদিন আমার প্রকাশ বড় অফিসার হবে সেদিন আমি আমার সিঙারা বেচা সার্থক মনে করব। তুমি যে এত ভাই ভাই করো, একদিন দেখবে এই ভাই তোমাকে ভুলে যাবে। কে জানে কখন কি হয়ে যায়। ও নিয়ে আমি আফসোস করি না গিন্নি, আমি আমার দায়িত্ব পালন করতে পারলেই হবে। তোমার মতো মানুষকে জীবনসঙ্গী করে পাওয়া আসলেই অনেক ভাগ্যের ব্যাপার। কি দাদা, শেষমেশ তাহলে চলি আসলে? হ্যাঁ রে রঘু, কি আর করব, তোর বুদ্ধিটা বেশ ভালোই লাগলো তো, তাই চলে আসলাম। এ তো দেখি চমৎকার দাদা। আসতে না আসতেই অর্ধেকের বেশি শেষ। হ্যাঁ, দিন তো আরো পরেই থাকলো গো। প্রথম দিন বলে কম করে এনেছি, কাল থেকে বেশি করে আনবো। ঠিক আছে দাদা, তুমি তাহলে বেচা কেনা করো, আমি গিয়ে আমার কাজ করি। কি গো, তুমি আবার রান্নাঘরে কি মনে করে আসলে? দেখতে আসলাম তুমি কত কষ্ট করে সিঙারা ভাজো রোজ। আমার আবার কষ্ট? তোমার জন্য আমি সবকিছু করতে পারি।
এখন থেকে যে তোমার কষ্ট আরো বেড়ে গেল গিন্নি। কাল থেকে যে আরো বেশি করে সিঙারা ভাজতে হবে। এ আর কি এমন বিষয়, একটু বেশি করে ভেজে দেব। এখন নাও, এগুলো নিয়ে যাও। হে, কি দাদা, এই বেচা কেনা বেশ ভালোই হয়েছে মনে হচ্ছে। হয়েছে মোটামুটি। তা তোর কাজ কি শেষ হয়ে গেল? হ্যাঁ দাদা, আজকের মতো শেষ। তুমি বাড়ি যাবে না? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে তো যেতেই হবে। সিঙারা তো আর নেই। তাছাড়া অফিসও তো ছুটি হয়ে গেল। আচ্ছা দাদা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ বল দেখি। তুমি ওখানে একটা দোকান নিয়ে ফেলো, কেমন? তাহলে সবাই বুঝবে তোমাকে সব সময় এখানেই পাওয়া যাবে। আর সবাই তো তোমার সিঙ্গারা খেয়ে অনেক নাম করেছে গো। এটা তো খুব ভালো কথা বলেছিস রে ভাই। দেখি দেখি, কালই কিছু করা যায় নাকি দেখি। তাহলে এখন কি করবে বলে ঠিক করলে তুমি? কি আর করব, কাল থেকে তুমি আর আমি দুজনে মিলে দোকান সামলাবো। তুমি সিঙারা ভেজে দেবে আর আমি খরিদ্দারদের সামলাবো। তাহলে তো ভালোই হবে, কিন্তু প্রকাশের কাছে একটু শোনার দরকার ছিল না? দেখো গিন্নি, প্রকাশ আমার ছোট ভাই না, আমার সন্তানের মতো। আর আমি তো এই সিঙারা বিক্রি করি ওকে বড় করেছি, তাই না? ঠিক আছে, তোমার যা ইচ্ছে। আমি কি কখনো তোমাকে তোমার মতের বাইরে কিছু করতে বলেছি? দাদা, ও দাদা, বৌদি, কোথায় তোমরা? কিরে, এত জোরে জোরে ডাকছিস কেন? আর তুই এমন অস্থির কেন? তা কি হয়েছে তোর? দাদা, এখন থেকে তোমাকে আর বৌদিকে কোনো কষ্ট করতে হবে না। আমি চাকরি পেয়েছি। কাল থেকে বেগুনতলার কারখানায় অফিস করব। এ তো খুবই ভালো কথা। দেখেছো গিন্নি, আমি বলেছিলাম না তোমাকে, প্রকাশ আমার ভাই, ও সবাইকে দেখিয়ে দেবে। এখন থেকে তুমি আর বৌদি শুধু বসে বসে বিশ্রাম করবে দাদা। না না, তা কি করে হয়? এখন থেকে তুই ভেতরে অফিস সামলাবি, আমি আর তোর বৌদি বাইরে আমাদের সিঙারার দোকান সামলাবো। আচ্ছা দাদা, এখন তোমাদের ওখানে আর সিঙ্গারা বিক্রি না করলে কেমন হয়? দেখো, আমি ওই অফিসের একজন বড় অফিসার, আর তুমি আমার দাদা হয়ে কিনা। দেখো গিন্নি, দেখো পাগলটা বলে কি। বলি, আমি তো এতদিন এই কাজ করেই তোকে বড় করেছি খেপা। দেখেছো গিন্নি, আমার ভাই আজ এই অফিসে চাকরি করে। এর থেকে বেশি আর কি চাই আমার, বলো? কিন্তু আমার কি মনে হয় জানো, প্রকাশ বোধহয় লজ্জা পাচ্ছে। আমি আমার ভাইকে খুব ভালো করে চিনি গিন্নি, তুমি কোনো চিন্তা করো না, ও সব আমি দেখে নেব। হ্যাঁ, দেখেছিস রঘু, আমার ভাই তোদের অফিসে চাকরি করে এখন। ধুর, কি যে বলো দাদা, তুমি দেখি কিছুই জানো না। এটা এখন আর আমার অফিস না, তোমার ভাইয়ের অফিস। তোমার ভাই হলো আমাদের বড় স্যার। আচ্ছা রঘু, তোদের ম্যানেজারের বেতন কত এখানে? হবে হয়তো 1050। তাহলে আর কি হলো, আমরা তো এখানে বাইরে সিঙারা বিক্রি করেই তার থেকে বেশি আয় করি। হয়েছে হয়েছে, এই নাও টাকা। আমাকে 10টা সিঙ্গারা দাও দেখি। আমি জানি তুই আমার উপর রাগ করে আছিস, কিন্তু কি করব বল ভাই। না দাদা, আমি তোমার উপর রাগ করে নেই। আমি কিন্তু সবই বুঝি। দেখ ভাই, তুই ওই অফিসের অত বড় অফিসার,
আর আমি তোর দাদা হয়ে গেটের সামনে সিঙারা বিক্রি করব, এটা তোর কাছে কেমন লাগারই তো কথা, তাই না? কিন্তু দাদা, কোনো কিন্তু না। কাল থেকে আমি আর ওখানে সিঙারা বিক্রি করব না। শুধু একটাই কষ্ট যে সিঙারা বিক্রি করে আমি তোকে এত বড় করলাম, তোকে এত শিক্ষিত করলাম, আজকে আমার সেই সিঙারা বিক্রি করাই ছেড়ে দিতে হবে। শোনো প্রকাশ, তুমি বড় অফিসার, এটা তোমার দাদার গর্ব, কিন্তু এই সব কিছুর পেছনেই কিন্তু রয়েছে এই সিঙ্গারার গল্প। আমার ভুল হয়ে গেছে দাদা, আমাকে তুমি মাফ করে দাও। আচ্ছা প্রকাশ, তোমার বেতন কত জানো? আচ্ছা বাদ দাও, তোমাদের যে ম্যানেজার তার মাসিক বেতন হলো 50,000, কিন্তু আমাদের মাসিক আয় কত জানো? প্রায় 2 লাখের ওপর। আমাকে তোমরা ক্ষমা করে দাও বৌদি, আমি কিছু সময়ের জন্য অন্ধ হয়ে গেছিলাম, ভুলে গিয়েছিলাম যে কোনো কাজই ছোট নয়। দাদা, তোমার হাতের এই সিঙ্গারা এখন একদিন না খেলে না যেন কেমন লাগে জানো। তাই নাকি রে? কিন্তু তোর সাথে তো কথা আছে আমার। কি কথা বলো দেখি শুনি। আজ থেকে তোর আমার এই দোকানে ফ্রি। এখন থেকে আর তোকে টাকা দিয়ে সিঙারা খেতে হবে না। তা আবার হয় নাকি দাদা? কেন হয় না দাদা? তোমার বুদ্ধিতেই তো দাদা আজকে এই পজিশনে। শোনেন দাদা, শুধু তাই নয়, এখন থেকে আমাদের ব্যবসার 10% আপনার। তোমাদের মতো ভালো মানুষ এই তল্লাটে আর দুটো খুঁজে পাওয়া কষ্ট দাদা। তোমরা খুব ভালো মানুষ, তোমরা খুব ভালো। আর একটু তরকারি নাও না, একেবারে যে শুকনো শুকনো খাচ্ছ। না গিন্নি, আর তরকারি লাগবে না, এতেই হয়ে যাবে। তা অপু কোথায়? ওকে দেখছি না যে। কোথায় আর যাবে, ননীদের বাড়িতে খেলতে গেছে। এই সাত সকালে ছেলেটিকে বাইরে যেতে দিও না গিন্নি, নিয়ে একটু পড়তে বসিও কেমন? আমার কথা শুনলে তো? কতবার বললাম, বাচ্চা বইটা নিয়ে একটু বস, তা কে শোনে কার কথা। ওই যে নবাবজাদা আসছে, তা এতক্ষণে আসার সময় হলো তোমার? এই তো গেলাম মা। থাক গিন্নি, ওকে আর কিছু বলো না। হ্যাঁ, এই তোমার আশকারা পেয়ে পেয়েই না ওর মাথাটা বিগড়েছে। বাবা, ও বাবা, খবর শুনেছ? আগামী শনিবার পলাশডাঙ্গায় মেলা বসবে, ওখানে যাবেন আমাকে নিয়ে? এত কাছে মেলা হচ্ছে, আর তোকে কি না নিয়ে যাওয়া যায় বাবা? বেশ, যাবক্ষণ। এখন আমার সাথে বস, দুটো খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ, তাই বসো, কে তোমায় পাঠশালায় যেতে হবে। দাও গিন্নি, মাছের মুড়োটা উপর পাতে দাও, বাছা আমার মুড়ো খেতে খুব ভালোবাসে। এ বেলায় খেতে হবে না, এখন মুড়ো খেতে অনেক সময় লেগে যাবে, পাঠশালা থেকে ফিরে খেও। ঠিক আছে মা, মুড়ো আমি পরেই খাবো, এখন শুধু মাছ ভাত খেয়ে নি। কিরে অপু, এখনো হলো না তোর? বলি রোজ রোজ দেরিতে গেলে মাস্টারমশাই যে বকুনি দেবে। এই তো আমার হয়ে গেছে রে ননি দিদি। ও মা, ব্যাগটা এনে দাও না ঘর থেকে। দিচ্ছি বাবা দিচ্ছি। তা মা ননিবালা, তুই খেয়েছিস সকালে? হ্যাঁ খেয়েছি কাকিমা, কাল রাতের পান্তা ভাত ছিল তাই খেয়ে এসেছি। রোজ রোজ পান্তা ভাত না খেয়ে মাঝে মধ্যে তো আমাদের বাড়িতে আসতে পারিস। তোর মাকেও বলেছিলাম, কিন্তু কে শোনে কার কথা। না না কাকু, অন্যের বাড়িতে খেলে মা খুব রাগ করে। বাবা মারা যাওয়ার পর অনেকে সাহায্য করতে এসেছিল, কিন্তু মা সবাইকে ফিরিয়ে দিয়েছে। আরে আমিও কি আর কম বলেছিলাম কমলাকে? কিন্তু ওর ওই এক কথা, অন্যের অনুগ্রহের পাত্র হবে না, নিজে যা আছে তাই দিয়েই খেয়ে পড়ে বাঁচবে। এখন ননি বড় হলে যদি ওর একটু দুঃখ ঘোচে। আমরাও তাই চাই, তুই বড় হয়ে চাকরি করে মায়ের দুঃখ দূর করবি। তোমরা আশীর্বাদ করো কাকু, আমি যেন পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি পাই। এই নে বাবা, যাওয়ার আগে কুয়োতলা থেকে হাত মুখটা ধুয়ে যাস।
ঠিক আছে মা, যাই তবে। আজকে তাড়াতাড়ি পাঠশালা ছুটি হয়ে গেছে। প্রতিদিন এমন হলে অনেক মজা হতো, তাই না রে অপু? মাস্টার মশাই আজকে শহরে যাবেন বোধহয়, তাড়াতাড়ি ছেড়েছেন ওর জন্য। রোজ রোজ তো তিনি শহরে যাবেন না, তা শনিবারে কি ছুটি দেবে মাস্টার মশাই? ওদিন দিলেও ভালো হতো। সে কি রে, শনিবারে আবার কি হবে? জানো না তুমি, ওদিন যে পলাশডাঙ্গায় মেলা বসবে। তাহলে তো যেতেই হয়, কিন্তু মেলাতে গিয়ে কি করব? মায়ের হাতে একটাও পয়সা নেই যে গিয়ে কিছু কিনবো। বাবা আমাকে নিয়ে যাবে, সেদিন তুমিও আমাদের সাথে যেও। আচ্ছা, মাকে বলে দেখবো খন। এখন চল বাড়ি যাই। আচ্ছা দিদি, এই বড় ঘরটা কিসের? চারপাশ দিয়ে দেওয়াল তোলা। ওটা নতুন কারখানা রে, রায় বাহাদুর এটা নতুন খুলেছেন। কারখানা? কিসের কারখানা ওটা? মায়ের মুখে শুনেছি চামড়ার কারখানা এটা। বিভিন্ন পশুর চামড়া থেকে পোশাক তৈরি করা হয়। চামড়া দিয়েও পোশাক তৈরি করা যায় নাকি? আগে তো শুনিনি। আরে শুধু পোশাকই নয়, জুতাও তৈরি করা হয় চামড়া দিয়ে। ওসব শহরে বড় বড় বাবুরা কিনে পড়ে। আমি বড় হলে ওরকম একজোড়া জুতো কিনবো, তোমাকেও কিনে দেবক্ষণ। ঠিক আছে, সে পরে দেখা যাবে খন। এখন চল, বাড়ি ফিরতে হবে তো। ওদিকে মা আবার যাবে ঘুঁটে কুড়োতে, তাকে গিয়ে সাহায্য করতে হবে তো। বেশ, তাই চলো। পড় বাবা, মন দিয়ে পড়। ওসব দুষ্টুমি পরে করা যাবে। দেখেছো মা, ফড়িংগুলো আগুনে দিলে কিভাবে পুড়ে যাচ্ছে। এরকম করতে নেই বাছা। শুধু শুধু কেন অসহায় প্রাণগুলোকে ধ্বংস করছিস? এগুলোকে মারলে এমন কি হবে মা? এরা তো আর আমাদের কোনো উপকারে আসে না। পৃথিবীর কোনো সৃষ্টি ফেলনা নয় বাবা। বিধাতা কোনো না কোনো প্রয়োজনে ওদের সৃষ্টি করেছেন। এসব ফড়িং খেয়েই ব্যাঙ আর সাপের মতন প্রাণীরা জীবন ধারণ করে। তাহলে সাপের কি প্রয়োজন? ওগুলো তো মানুষের ক্ষতি করে। সাপ সচরাচর মানুষকে কামড়ায় না। তাছাড়া সব সাপ তো বিষধর নয়। আর এই সাপেরও উপকারিতা আছে। এরা ফসলের ক্ষতিকারক বিভিন্ন প্রাণী খেয়ে আমাদের উপকার করে। বুঝেছি, তুমি ইঁদুরের কথা বলছো। মাস্টার মশাই বলেছিলেন ইঁদুরেরও দরকার আছে। ওগুলো দিয়ে পরীক্ষাগারে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে। তার মানে সব প্রাণী আমাদের জন্য দরকারি। তা কি পরীক্ষা করা হচ্ছে বসে বসে? এখনো পড়া শেষ হয়নি? রাত তো অনেক হলো। তোমার জন্যই অপেক্ষা করছিলাম বাবা। মা বলল তুমি এলে একসাথে খাবো, ততক্ষণ পড়তে। আরে পড়তে বসলে কি আর ওর প্রশ্নের শেষ আছে? একের পর এক প্রশ্ন করে আমায় পাগল বানিয়ে ফেলে। প্রশ্ন করা ভালো গিন্নি, এতে শিশুদের জানবার আগ্রহ তৈরি হয়। তা তোমার হাতে ওটা কি? চিঠি মনে হচ্ছে। হ্যাঁ, এটা চিঠি। পোস্টমাস্টার পথে পেয়ে দিয়ে দিল। চিঠি? কে পাঠালো বাবা ওটা? তোমার বড় কাকু। খুলে দেখো তো গিন্নি কি লিখলো। হ্যাঁ, দাদাই লিখেছে, শুভ আর জয়াকে নিয়ে। সামনে রোববার ওরা আসছে আমাদের বাড়িতে। সে কি বললো? দাদা বৌদি আসবে না? সে নিয়ে তো কিছু লেখেনি। বলেছে শীতের ছুটিতে জয়া শুভর স্কুল বন্ধ থাকায় ওদের কদিনের জন্য গ্রামে পাঠাবে। তোমাকে রবিবারের সকালে ট্রেন থেকে ওদেরকে নিয়ে আসতে বলেছে। এতটুকু ছেলে মেয়ে এত দূর একা একা আসবে? আরে শহরের ছেলে মেয়ে বলে কথা। আর একা কোথায়? দাদা এসে ট্রেনে তুলে দেবে, তুমি গিয়ে ওদেরকে নামিয়ে নিয়ে আসবে। বেশ, আমাকে তবে রবিবার সকালে মনে করিয়ে দিও। ভুলে গেলে ওরা আবার অন্য স্টেশনে চলে যাবে। এতদিন পর ওরা আসবে, ভালো মন্দ তো কিছু খাওয়াতে হবে। তুমি এখন থেকে তার বন্দোবস্ত করো। এ আর এমন কি, ঘরে হাঁস মুরগি আছে, ওসব রেঁধে খাওয়াবে। আর আমি কুবেরকে বলে দেব নদীর মাছ দিয়ে যেতে। মা, ও মা, তোমার হাতের কাঁকড়ার তরকারি রান্না করবে না ওরা এলে? ওটা খেতে যা মজা লাগবে না। রাঁধবো বাবা, রাঁধবো। আমি যা যা পারি একে একে সব রেঁধে খাওয়াবো। এবার ওঠো সবাই, অনেক রাত হয়েছে। খেয়ে এখন আমায় উদ্ধার করো।
হ্যাঁ হ্যাঁ, তাই চলো, কালকে সকালে আবার কাজে যেতে হবে। কি রে অপু, আজ আমায় না বলে একা একাই চলে এলি? তা কটা মাছ পেলি এতক্ষণে? কেবলই এলাম ননি দিদি, তা তুমি না বললে আজকে ঘুঁটে কুড়ুতে যাবে, তাই আর যাইনি। না রে, আজ আর ওদিকে যায়নি, মা একাই গেছে। আমি সেই সুযোগেই ছিপ নিয়ে চলে এসেছি। তা চার ফেলেছিস পুকুরে? হ্যাঁ ফেলেছি, মাছও আসতে শুরু করেছে। বেশ বেশ, আজ যদি কটা পুঁটি মাছ পাই তবে মোড়লের বাড়িতে গিয়ে বিক্রি করব। ওরা ছোট মাছ খেতে খুব ভালোবাসে। তা অপু, শীতের তো ছুটি দিয়ে দিল, এবার কোথাও বেড়াতে যাবি না? না দিদি, এবার জয়া দিদি আর শুভ আসছে আমাদের বাড়িতে। বলিস কি, জয়া আর শুভ আসছে? ইস, কতদিন ওদের সাথে দেখা হয় না রে, এবার আসলে অনেক মজা হবে। সে হবেক্ষণ, এসে কয়েকদিন থাকবে বললো, কাকা সে কথাই লিখেছে চিঠিতে। বেশ বেশ, গতবার এসে ওরা বিলের ওই পারে ঘুরতে যেতে চেয়েছিল, তখন তো যেতে পারেনি, এবার সেখানে যেতে পারবো। হ্যাঁ দিদি, খেজুরের রসও খাওয়া যাবে। ওরা এলে আমরা একদিন পিকনিক করব, কেমন? তা করা যায়, পুকুর থেকে মাছ ধরবো আর বাকি সব বাড়ি থেকে নিয়ে আসবো। আরে 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 আরে, তোর ছিপ যে ডুবে গেছে, তাড়াতাড়ি টান দে রে গাধা। আরে তাই তো, আমি যে খেয়ালই করিনি। দিদি দেখো দেখো, কত বড় মাছ উঠেছে। তাই তো রে অপু, এই যে দেখছি কাতলের পোনা, আজ মাছ ভাজা দিয়ে খেতে পারবি। ও দিদি, তোমার ছিপটাও তো নাড়াচাড়া করছে, দেখো মাছ এলো কিনা। ওটা কাঁকড়া, বড় মাছ হলে একেবারেই নিয়ে নিত। তুলেই দেখো না। আরে আরে, সত্যি তো মাছ উঠেছে। শুধু কি মাছ, তোমার ছিপে আমার থেকেও বড় মাছ ধরেছে। হ্যাঁ রে অপু, আমার মাছটা অনেক বড়, আজকে অনেক মজা করে মাছ ভাজা খাবো। সে কি, তুমি না মোড়লের বাড়িতে বিক্রি করবে বললে? আরে রাখ তোর মাছ বিক্রি, আগে নিজে খেয়ে যা থাকবে সেটাই বিক্রি করব। চলো তবে বাড়ি ফেরা যাক, আমাদের আর মাছ লাগবে না। তাই চল, আজকে তো আবার জয়া আর শুভও আসবে। বাবা, বাবা ট্রেন চলে এসেছে, ওর মধ্যে জয়া দিদি আর শুভ আছে। হ্যাঁ রে অপু, আমি ওদের দেখেছি। আরে আরে তাই তো, চলো ননি দিদি, গিয়ে ওদের নিয়ে আসি। ওই তো জয়া দিদি, বাবা বাবা, দেখছো ওদের? ওই তো ওরা নেমে আসছে। আয় মা আয়, তোদের আসতে কোনো অসুবিধে হলো না তো? না কাকু, বাবা টিকিট কেটে ট্রেনে তুলে দিয়েছিল, ভেতরে আর কোনো সমস্যা হয়নি। তা কাকিমা কেমন আছে? ভালো আছে মা। তোর বাবা মা আসেনি কেন? ওনাদের একটা কাজ পড়ে গেছে, তাছাড়া আমাদের ছুটিও তো বেশি দিন নেই, সেই জন্য আমাদেরকেই পাঠিয়ে দিল। বেশ করেছিস এসে, এই শীতে তোদেরকে নিয়ে অনেক মজা করব। হ্যাঁ দিদি, আর কদিন আগে আসলে পলাশডাঙ্গার মেলাটা দেখতে পারতে। আর কোথাও মেলা হবে না, শহরে মেলা হয়, কিন্তু গ্রামের মতো এত সুন্দর জিনিসপত্র পাওয়া যায় না। সে আমি খোঁজ নিয়ে দেখব। এখন বাড়ি চল, তোর কাকিমা তোদের জন্য অপেক্ষা করছে তো। তাই চলো কাকু, আমাদেরও খুব খিদে পেয়েছে। নে বাবা, তোদের জন্য অপু আজ মাছ ধরেছে, তোরা সবাই মাছ ভাজা খা। সে কি, অপু মাছ ধরতেও পারে? হ্যাঁ দিদি, আর বছর সাঁতারও শিখেছি, এখন সাঁতরে নদীর এপার থেকে ওপারে যেতে পারি। আমাকেও সাঁতার শেখাবে অপু? আমি না সাঁতার জানি না। এই আর এমন কি, ঘোষেদের পুকুরে নামলেই শিখে ফেলবে, আর পোকায় খাওয়া ফল খেলে আরো তাড়াতাড়ি শিখবে। ও সব ফলমূল খেতে পারবো না বাবা, এমনি যদি শেখা যায় তবে শিখবো। বেশ, তাহলে আমি কালকে তোমাদের নিয়ে ঘোষেদের পুকুরে যাব। ও গিন্নি, আর কি খাবার আছে? ওদের পাত যে খালি হয়ে গেছে। এই বেলা মাংস রান্না করেছি, আর ডাল আছে। মাংস খাবো না কাকিমা, ওগুলো শহরে প্রতিদিন খাই। তুমি আমাদের জন্য গ্রামের সব খাবার রান্না করো। ও মা, তোমাকে বলছিলাম কাঁকড়ার তরকারি রান্না করতে, করনি বুঝি?
আমি আজ কাঁকড়া খুঁজে পাইনি রে বাছা, সেই জন্যই তো রাঁধতে পারলাম না। কাঁকড়ার তরকারি ও আবার খায় নাকি কেউ? আমাদের গায়ে তো সবাই খায়, আর কাকিমার হাতের কাঁকড়ার তরকারির যা মজা, একবার খেলে আবার খেতে চাইবে। হ্যাঁ, তা বাবার মুখেও কথা শুনেছি কাকিমা, তুমি নাকি খুব মজা করে কাঁকড়ার তরকারি রাঁধতে পারো, তাহলে তো একবার খেতেই হয়। তাহলে আমিও খাবো দিদি। ও মা, রান্না করো না কাঁকড়ার তরকারি, ওরা সবাই খেতে যাচ্ছে। তা বেশ, তো তোরা কাল বিল থেকে কাঁকড়া নিয়ে আসিস, আমি রান্না করে দেবো খন। আর এমন কি কাজ, আমি নিজেই অনেকগুলো কাঁকড়া ধরতে পারবো। বেশ, তো তবে কাল চলো সবাই মিলে বিলে যাই। দিদি, তুমি এতক্ষণে এলে? আমরা সেই সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আর বলিস না রে, মায়ের সব কাজ শেষ করে তবে আসতে হলো। তা তোদের কাঁকড়া ধরা কত দূর, এখনো ধরিসনি বুঝি? আরে কাঁকড়া ধরা কি আর আমাদের সাথে? সারা সকাল খুঁজে একটাও কাঁকড়ার দেখা পাইনি। এইভাবে জলের উপর থেকে খুঁজলে হবে না, জলের নিচে কাঁকড়ার বাসা আছে, সেখানে খোঁজ করতে হবে। ওসব তুমি ভালো খুঁজতে পারবে, এখন তাড়াতাড়ি চলো খোঁজা শুরু করি। তাই চল। না রে, আজকে একটাও কাঁকড়া পাওয়া যাচ্ছে না, কিন্তু অন্যান্য দিন এখানে অনেক কাঁকড়া পাওয়া যায়। হ্যাঁ গো, ওদের জন্য জলেও নামা যায় না, সুযোগ পেলেই আঙুলে চিমটি কাটে। এখন কি করবে দিদি? তবে কি আমরা খালি হাতে বাড়ি ফিরে যাব? ইস, কত শখ করেছিলাম কাকিমায়ের হাতে কাঁকড়ার তরকারি খাবো, তার দেখছি হলো না। না না, এত সহজেই ধৈর্য হারিও না জয়া, এসো আরো কিছুক্ষণ খোঁজাখুঁজি করে দেখি। তাই চলো দিদি। কি ছেলে মেয়েরা কি করছো এই ভর দুপুরে? জলে পড়ে যাবে যা। কাঁকড়া খুঁজছিলাম গো কাকু, কিন্তু এতক্ষণ খুঁজেও একটাও পাইনি। পাবে কি করে? আমরা জেলেরাও যে আজকাল কাঁকড়া পাই না। অন্য সময় জালে শত শত কাঁকড়া লেগে থাকতো, এখন এক দুটোর বেশি পাওয়া যায় না। ও কাকু, তুমি এখন মাছ ধরতে বিলে যাবে? ফেরার সময় আমাদের জন্য কটা কাঁকড়া নিয়ে এসো না গো। ওগো, ওরা শহর থেকে এসেছে এই কাঁকড়ারই ঝোল খেতে, তুমি গোটা কাঁকড়া এনে দাও না। বেশ বেশ, তোমরা বাড়ি ফিরে যাও, আমি ফেরবার সময় তোমাদের বাড়িতে কাঁকড়া দিয়ে আসবো। ঠিক আছে, তবে তুমি তাড়াতাড়ি ফিরে এসো, আমরা তোমাদের জন্য অপেক্ষা করব। নে বাছা, তোদের জন্য খেজুর গুড়ের পিঠে বানিয়েছি, সবাই পেট ভরে খা। আহা, তোমার পিঠের গন্ধ শুকেই পেট ভরে যাচ্ছে কাকিমা। এরকম মজার গন্ধ আগে কোনো পিঠে পাইনি। না না, পেট ভরলে হবে না বাছা, আরো পিঠা আছে, একে একে সব খেতে হবে। তা সকালবেলায় তোরা কাঁকড়া ধরতে গিয়েছিলিস দেখলাম, পেলি কিছু? না গো কাকু, সারা দুপুর খুঁজেও একটাও কাঁকড়া পাইনি। আহারে, তাহলে তো তোদের কাঁকড়া খাওয়া হলো না। নদীতে কুবের কাকাকে পেয়েছিলাম, তিনি আসবার সময় আমাদের জন্য কাঁকড়া নিয়ে আসবেন বলেছেন। বেশ বেশ, তাহলে আর চিন্তা নেই, ওর জালে কাঁকড়া লাগবারই কথা। বিমলদা, আরে ও বিমলদা, বাড়িতে আছো নাকি? এই যে কুবের, তোমার কথাই বলছিলাম, তা কাঁকড়া পেয়েছো কিছু? না গো দাদা, তেমন পাইনি, 4-5টা পেয়েছি তাই নিয়ে এলাম। সে কি কথা, এত বড় জালে মাত্র 5টা কাঁকড়া? কি বলবো বৌদি, কাঁকড়া তো দূরের কথা, এই কদিন জালে মাছই লাগছে না কচু পোড়া, ছেলে মেয়ে নিয়ে না খেয়ে থাকবার মতো অবস্থা। আরে এমনটি তো হওয়ার কথা নয়, এই নদীতে এত মাছ, আর তোমার জালে কিনা মাছ ধরে না। সত্যি বলছি দাদা, রায় বাহাদুরের ওই কারখানাটা হওয়ার পর থেকে মাছ এবং কাঁকড়া কমে গেছে, জলে নেমে খুঁজলে একটাও পাবে না। কারখানার সাথে মাছ আর কাঁকড়ার সম্পর্ক কি? ও তো গরুর চামড়ার কারখানা। সম্পর্ক আছে কাকা, আমরা বইতে পড়েছি কারখানা দিলে আশেপাশের জলাশয়ের জল দূষিত হয়ে যায়। আচ্ছা, ওই কারখানার বর্জ্যগুলো কি নদীতে ফেলা হয়? হ্যাঁ, হোস পাইপের সাহায্যে সবকিছু নদীতেই ফেলা হয়।
আরে ওগুলোর জন্যই তো আর নদীর জলে কিছু করা যায় না। আগে কি টলমলে জল ছিল, আর এখন ও জলে পা ধুলেও গন্ধ বার হয়। বুঝেছি, তাহলে ওই কারখানার ক্ষতিকারক বর্জ্য পদার্থের জন্যই নদীর জল দূষিত হয়ে যাচ্ছে, আর সেই জন্যই মাছ সহ অন্যান্য জলজ প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে। হায় বিধাতা, তাহলে আমাদের কি হবে? সারা জীবন ওই নদীর উপর নির্ভর করেছি, এখন যদি নদীর জল দূষিত হয়ে যায় তবে উপার্জন করব কিভাবে? বউ বাচ্চা নিয়ে যে পথে বসতে হবে আমার। এটা শুধু তোমার জন্য হুমকি স্বরূপ না কুবের, সারা গায়ের মানুষের জন্য ক্ষতিকারক। এই নদীর জল দূষিত হলে আমরা আর তরতাজা মাছ খেতে পারবো না, ফসলের জমিতেও চাষাবাদ করা যাবে না। সে কি কথা, তাহলে যে মহা বিপদ হয়ে যাবে। এখন উপায় একটাই, রায় বাহাদুরকে বুঝিয়ে সুঝিয়ে এই কারখানাটা বন্ধ করতে হবে, তাহলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। ওনার এত বড় ব্যবসা, আমাদের কজনের কথা কি আর তিনি শুনবেন? ওনাকে শুনতেই হবে, পারলে গায়ের সবাই ওনাকে হাতে পাতে ধরবো। আমার কাছে একটা বুদ্ধি আছে, সেই মতন কাজ করলে সহজেই রায় বাহাদুরের মন জয় করা যাবে, আর তিনিও তোমাদের সব কথা মেনে নেবেন। কি বুদ্ধি মা, বলো। শুনেছি কাকিমা খুব ভালো কাঁকড়ার তরকারি রান্না করেন। যদি কোনোভাবে রায় বাহাদুরকে নিমন্ত্রণ করে তা খাওয়ানো যায়, তবে নিশ্চয়ই তিনি ওই তরকারির ভক্ত হয়ে যাবেন, আর সেই সুযোগে তাকে নদী দূষণের কথা বলে কারখানাটি বন্ধ করা যাবে। উত্তম প্রস্তাব দিয়েছ, তাহলে আমি আজকেই রায় বাহাদুরের কাছে নিমন্ত্রণ নিয়ে যাচ্ছি। ওগো, আমি কি এত ভালো তরকারি রান্না করতে পারবো? উনি কত বড় মানুষ, কত ভালো ভালো জায়গায় খেয়ে এসেছেন, আমার রান্না করা খাবার কি ভালো লাগবে? অবশ্যই তোমার তরকারি পছন্দ হবে বৌদি, তুমি কেবল কাঁকড়াগুলো রান্না করো। মনে রাখবে, তোমার এই কাঁকড়া রান্নাই আমাদের বাঁচাতে পারবে। কুবের ঠিক কথাই বলেছে গিন্নি, তুমি একবার চেষ্টা করে দেখোই না। বেশ, তাহলে তুমি রায় বাহাদুরকে রাতের খাবারে নিমন্ত্রণ দিয়েই এসো, আমি সব জোগাড় যন্ত্র করছি। দাদা চলো চলো, আমিও তোমার সাথে যাব। কে রতন? আরে একটু ধূপ দিয়ে যাস তো বাবা, বড্ড মশা কামড়াচ্ছে। ঠিক আছে বাবু, জানালাগুলো বন্ধ করে দিয়ে আসছি। সন্ধে হলে ওই নদী থেকে মশার দল উড়ে আসে, ধূপ না জ্বালালে নির্ঘাত ম্যালেরিয়া হবে। রায়মশাই, ও রায়মশাই, বাড়িতে আছেন? আছি, ভেতরে এসো। তা এই সন্ধেবেলায় ইজি চেয়ারে কেন, অসুস্থ নাকি? হ্যাঁ হ্যাঁ, কিছুটা অসুস্থ বুঝলে, মানে একটা বাজে গন্ধ বড্ড নাকে লাগে, ওটাই আমাকে অসুস্থ করে ফেলছে। গন্ধটা ওই কারখানা থেকে আসছে, আমার বাড়িতে তো থাকাই যাচ্ছে না ওর জন্য। বলো কি হে, আমি ভেবেছি আশেপাশে কিছু মরে পড়ে আছে, তা বিমল হঠাৎ কি মনে করে আমার কাছে? আমার ভাইয়ের ছেলেমেয়েরা এসেছে শহর থেকে, তাদের জন্য গিন্নি কাঁকড়ার তরকারি রান্না করছে, তাই ভাবলাম আপনাকে নিমন্ত্রণ দিয়ে যাই, আপনি খেলে খুবই তৃপ্তি পাবেন। তোমার স্ত্রীর হাতের কাঁকড়ার তরকারির কথা আমি অনেকের কাছে শুনেছি। বেশ, আজকে যখন নিমন্ত্রণ নিয়ে এসেছো আমি যাব। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি গেলে আমরা খুবই খুশি হব। রতন, রাধুনিকে বলে দাও রাতে কিছু না রাঁধতে, আমি আজকে বিমলের বাড়িতে নিমন্ত্রণে যাব। ঠিক আছে হুজুর, আপনার যাওয়ার আয়োজন করব। সে আমি হেঁটেই যেতে পারবো, গারোয়ানকে ডাকতে হবে না। বেশ, আমরা তবে আসি। হ্যাঁ, আপনি সময় মতো চলে আসবেন। তা তোমাদের সব প্রস্তুত তো বৌমা? আমার কিন্তু বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ বাবু, আমি এক্ষুনি খাবার পরিবেশন করছি। কাঁকড়ার তরকারিটা আগে দাও গিন্নি, আরে পরে খেলে আর জিভে স্বাদ থাকবে না তো। বেশ বেশ, তাই দাও, ওটা খাওয়ার জন্যই তো আমি এসেছি। তাড়াতাড়িতে রান্না করেছি তো, আর তাই তেমন ভালো হয়নি বাবু, আরেকদিন আরো ভালোভাবে রান্না করে আপনাকে খাওয়াবো। এটাই অমৃতের মতো লাগছে বৌমা, আমি এত বছর এত ভালো ভালো খাবার খেলাম, কিন্তু এমন মজাদার খাবার খাইনি কখনো। এ তো এক পদ, কাঁকড়া দিয়ে এরকম আরো অনেক তরকারি রান্না করা যায়। বেশ বেশ, তাহলে সবগুলো আমাকে রেঁধে খাওয়াবে কেমন? সে আর হবে না বোধহয়, আমাদের নদীতে কাঁকড়ার বড় অভাব।
কাঁকড়া নেই নদীতে? বলো কি, নদী নালাতে কাঁকড়া থাকবে না তো কাঁকড়া থাকবে কোথায়? দাদা সত্যি কথাই বলছে বাবু, আপনার কারখানাটা দেওয়ার পর কাঁকড়া তো দূরের কথা, নদীতে একটা মাছও পাওয়া যাচ্ছে না। বলো কি হে, আমার কারখানার জন্য এত বড় ক্ষতি হচ্ছে? হ্যাঁ রায় বাহাদুর, কারখানার বিষাক্ত পদার্থ নদীর জলে মিশে গিয়ে মাছ সহ অন্যান্য জলজ প্রাণীদের ক্ষতি করছে। তাই ওদেরকে বাঁচাতে হলে এই কারখানা বন্ধ করতে হবে। আর তাছাড়া নদীর জল দিয়ে তো আমরা আগে নানান কাজ করতাম, কিন্তু এখন সে কাজও করা যায় না। আর বছর নদীর জল দিয়ে আমরা চাষাবাদ করতাম, পানি দূষিত হওয়ার জন্য সেটাও করা যাবে না। শুধুই কি এসব, ওই কারখানার গন্ধে ঘরবাড়িতে থাকাও যায় না। সন্ধ্যা হতে না হতে মশার কামড়ে জীবন অতিষ্ঠ হয়ে যায়। এ তো দেখছি গুরুতর অভিযোগ। আমি আগে এত কিছু ভেবে দেখিনি, তা না হলে আমি এখানে কারখানা দিতাম না। এখনো সময় আছে বাবু, যদি আমাদের বাঁচাতে চান তবে কারখানাটি বন্ধ করে অন্য কোথাও নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব বিমল। তোমাদের অসুবিধের কথা যখন শুনেছি, কালকেই কারখানা বন্ধ করে অন্য ব্যবস্থা করব। মানুষ না বাঁচলে কারখানা দিয়ে কি হবে? হ্যাঁ, এই তো রায় বাহাদুর আমাদের কথা শুনেছেন, বলেছিলাম না কাকিমা? কিন্তু এসব তোমার রান্নার গুণেই হয়েছে। তা ঠিক বলেছ। বৌমায়ের রান্না খেতে এসেই তো এত কিছু জানলাম। তবে একটা কথা মনে রেখো বৌমা, আমায় কিন্তু মাঝে মধ্যে কাঁকড়ার তরকারি খাওয়াতে হবে। সে খাওয়াবেন খন, কাকিমা যখন একবার বলেছেন আপনাকে তিনি কাঁকড়ার তরকারি খাওয়াবেনই। আরে তা পরে নিশ্চয়ই খাওয়াবো খন, এখনকারটা তো সবাই আগে খাও।